ওকে, তাহলে গত ক্লাস মানে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, গত লাস্ট ক্লাসে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করছি। তরঙ্গের বিভিন্ন তরঙ্গের আমরা বৈশিষ্ট্য, যেমন বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গের বেগ, এই কোশ্চেনগুলো আমরা পড়ছিলাম এবং কিছু ম্যাথও আমরা বাড়িতে দিয়েছিলাম, সেই ম্যাথগুলো পাওয়া গেছে। ওকে, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ কি। একদম সহজ কথা যদি বলি যে আসলে অ্যাকচুয়ালি সব তরঙ্গ অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ মানে হচ্ছে যে তরঙ্গ সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয় তাকেই বলা যায় অগ্রগামী তরঙ্গ। তাহলে প্রথম আজকে টপিক হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ, এবং এই চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত এই অগ্রগামী তরঙ্গ কাজে লাগবে। অগ্রগামী তরঙ্গের যদি সমীকরণটা আমরা ভালো করে না বুঝি তাহলে কিন্তু এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করা যাবে না, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করা যাবে না। তো অগ্রগামী তরঙ্গ হচ্ছে যেই তরঙ্গ সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয় তাকে বলা যাবে অগ্রগামী তরঙ্গ। তাহলে আমরা কিন্তু কি জানি যে আসলে তরঙ্গ কিভাবে তৈরি হয়, যে মাধ্যমের কণার উপর যখন কোনো ফোর্স বা আমরা কোনো কথা বলি, যে এনার্জি দেই, তখন এনার্জি গুলো মাধ্যমের কণাগুলো আন্দোলনের মাধ্যমে সেটা ট্রান্সফার করে, একটা কণা থেকে আরেকটা কণায় ট্রান্সফার করে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে মাধ্যমের কণাগুলো কি করে, উপরে নিচে বা পাশাপাশি আন্দোলিত হয়। এবং একটু বলে দিই আমি এই পাশাপাশি এখানে যে এটা দুই ধরনের তরঙ্গ, এটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কি? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যেই তরঙ্গের ক্ষেত্রে কি হয়, তরঙ্গ যেদিকে অগ্রসর হয় অণুগুলোর কম্পন 90 ডিগ্রি করে থাকে। অর্থাৎ যেমন ধরো এই তরঙ্গটা, ধরো এখানে যে তরঙ্গটা যে কোনো মাধ্যমে হোক, এই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর এখানে তরঙ্গের বায়ুর মধ্যস্থিত যে কণাগুলো, সেই কণাগুলো উপরে নিচে ভাইব্রেশন করতেছে, উপরে নিচে ভাইব্রেশন করতেছে। অর্থাৎ তরঙ্গের অণুগুলোর কম্পনের দিক সাথে তরঙ্গের সঞ্চালনের দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। অণুগুলো কম্পনের দিকের সাথে তরঙ্গ সঞ্চালনের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তবে এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বা আর্ক তরঙ্গ। তাড়িৎ-চৌম্বক তরঙ্গ যেমন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন লাইট, এটা হচ্ছে এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ বা আর্ক তরঙ্গ। এরপর আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে স্প্রিং। স্প্রিং এর মধ্যে কি ঘটে, যে স্প্রিং এর মধ্যে আমরা দেখছি যে স্প্রিং এর মধ্যে স্প্রিং কি করে, তুমি যদি তাকে সামনের দিকে টান দাও, প্রসারিত করো, তবে স্প্রিংটা পিছন দিকে সরে আসে। অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে, যে স্প্রিং এর ক্ষেত্রে যে মাধ্যমের কণাগুলো, স্প্রিং এর ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো কি করবে, এইভাবে ডানে বামে আগে পিছে আন্দোলিত হবে এবং তরঙ্গ কি করবে, সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমরা এটা যেমন জানি হচ্ছে শব্দ তরঙ্গ। আমরা যে কথা বলি, আমি যখন কথা বলি মাধ্যমের অণুগুলো কি করে, সংকোচন প্রসারণের মাধ্যমে, 90 একটা তোমাদের চিত্র ছিল যদি মনে থাকে, এই ধরনের একটা ফিগার ছিল, এই ধরনের কিছু কিছু জায়গায় খুব ঘন ছিল, কিছু কিছু জায়গায় ছিল একটু স্প্রেড। অর্থাৎ যেসব জায়গায় ঘন সেসব জায়গায় সংকুচিত হচ্ছে, স্প্রিং এর মতো করে চিন্তা করো, যে স্প্রিং এর মতো করে যখন সংকুচিত হয় আবার প্রসারিত হয়, সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, অর্থাৎ আগে পিছে। এবং তরঙ্গ যে দিকে অগ্রসর হবে অণুগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরাল থাকবে, কারণ অণুগুলো আগে পিছে ভাবে যাবে, আগে পিছে ভাবে যাবে, আগে পিছে ভাবে যাবে, ব্যাক এন্ড ফোর্থ, ব্যাক এন্ড ফ্লো, ব্যাক এন্ড ফ্লো, ডানে বামে ডানে বামে। এবং তরঙ্গ সামনের দিকে অগ্রসর হবে, অণুগুলো এইভাবে কাঁপতে থাকবে তার নিজের জায়গায় থেকে। এখানে থেকে একবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এদিকে যাবে, আর তরঙ্গ সামনের দিকে অগ্রসর হবে। এগুলোকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমাদের প্রথম যে আলোচনা আমরা সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের আমরা কি কি করব, অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা করব। তো তার আগে আমাকে একটা জিনিস খুব ভালো করে বুঝে নিতে হবে, 10 জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। এবং আমরা অষ্টম অধ্যায়ে আমরা পড়ছিলাম কিন্তু যে একটা অগ্রগামী তরঙ্গ, একটা তরঙ্গের
তরঙ্গ বিস্তৃত মাধ্যমের কণাগুলো সরণের ইকুয়েশন করছিলাম, যদি মনে থাকে আমাদের, যে এরকম ধরো যে একটা কণা এখানে আছে, এখান থেকে এই কণাটার বিস্তার হচ্ছে a, এবং এখানে যদি আমি একটা উপাংশ আঁকি, উপাংশ যদি অঙ্কন করি, যদি এটা y হয়, তো এখানে যদি ক্যালকুলেশন করো তুমি, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা, এটা হচ্ছে তরঙ্গের বিস্তার। এবং তুমি যদি এই y অক্ষ বরাবর, অর্থাৎ এই কোণাটার উলম্ব সরণ, এখানে যে কোণাটা আছে, এখানে যে কোণাটা আছে, এই কোণাটার উলম্ব সরণ, অর্থাৎ y অক্ষের দিকে কোণাটা সরণ কত যদি বের করতে চাই আমরা, তাহলে আমরা জানি যে থিটা হয় sin থিটা সমান কি ছিল আমাদের, লম্ব বাই অতিভুজ। মনে করো এটা নাম দিলাম BC, লম্ব হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে A। তাহলে BC মানে হচ্ছে, যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি y a sin থিটা। আবার থিটা মানে আমরা কি জানি, ওমেগা সমান ছিল থিটা বাই টি, অর্থাৎ থিটা ছিল ওমেগা টি। এখান থেকে আমরা ইকুয়েশন পাই a sin ওমেগা টি। এই পর্যন্ত আমরা চ্যাপ্টার 8 এ পড়ছিলাম, এবং আমরা বলছিলাম যে আমরা যখন এই সমীকরণটা লিখব, এটার মানে হচ্ছে এই কণাটা বায়ু মানে মাধ্যমের যে কণাটার, এই কণাটার আদি দশা কত ধরছিলাম, কারো কি মনে আছে? এই ধরনের সমীকরণ, এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আদি দশা 0, অর্থাৎ আদিতে তার কোনো গতীয় অবস্থা ছিল না, সে একদম 0 থেকে, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছিল। আমরা এইভাবে ধরছিলাম কোণাটাকে, যেখান থেকে যাত্রা শুরু করছি। এখন কথা হচ্ছে, যদি আমার আদি দশা থাকে, তবে মানে দশা যদি থাকে, তবে আমরা সমীকরণটা কিভাবে লিখব? এবং আমরা বলছিলাম আমাদের সমীকরণগুলো তখন এরকম ভাবে থাকবে, a sin ওমেগা t প্লাস ডেল্টা, অথবা a sin ওমেগা t মাইনাস ডেল্টা। এখান থেকে মূলত আমাদের লেকচার স্টার্ট আজকে, যে ওমেগা টি প্লাস ডেল্টা কেন হয়, ওমেগা টি মাইনাস ডেল্টা কেন হয়, মানে দশা কখন বাড়ে, দশা কখন কমে, এই জিনিসগুলো আজকে ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু অগ্রগামী তরঙ্গের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, এইগুলো একটু উঠে নাও, এটা আগে যেহেতু আগের পড়াইটা রিভিউ দিলাম একটু আমরা। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে অণুগুলোর যে বায়ুস্থিত, বায়ু মধ্যস্থিত যে কণাগুলোর কম্পনের দিক, সেই কম্পনটা কোন দিকে হচ্ছে, এর ফলে কণাটা সরণ কতটুকু, আমরা তরঙ্গ কতটুকু অগ্রসর হয় সেটা আমরা বের করব না, আমরা যেটা বের করব ওই কণাগুলোর যে কতটুকু যাচ্ছে উলম্ব দূরত্ব, সেই ইকুয়েশনটা আমরা বের করব এখান থেকে, যেটাই হবে কি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আচ্ছা, পৌঁছানো হয়েছে। ধরো এইখানে ভালো করে জিনিসটা একটু খেয়াল করবা, ধরো এখানে দুইটা কণা, ধরো এখানে দুইটা কণা আছে, একটা তরঙ্গ এখান থেকে আসছে, মাইকটা অফ করো, একজন মাইকটা অফ করো, একজন মাইকটা অন করা আছে। মাইকটা অফ করা না থাকলে যারা ফেসবুক লাইভে তাদের একটু সমস্যা হয়। একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, ধরো এই কণাটার নাম দিলাম বি কণা, এই কণার নাম দিলাম সি কণা। দেখো যখন এই কণাটার উপর তরঙ্গটা আঘাত করবে, আমরা এটার সাথে একটা বৃত্তাকার গতি দেখাই, সাথে সাথে আমরা একটা বৃত্তাকার গতি ড্র করি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এগুলো আসলে এভাবে ছবি এঁকে দেখা যাচ্ছে, যদি ভিডিও দেখানো যেত ভালো হতো। ধরো এখানে আমার কণাটা আছে, এখন যখন তরঙ্গ এটাকে আঘাত করছে, তখন ফার্স্টে কণাটা এখানে, তরঙ্গ যখন এইভাবে ঘুরতে থাকবে, আস্তে আস্তে সামনে দিকে যেতে থাকবে, তখন এই কণাটাও কিন্তু এইভাবে ঘুরতে থাকবে আস্তে আস্তে এখানে, তারপর এইদিকে, তারপর এইদিকে, তারপর এইদিকে, এই কণাটাই ঘুরতে ঘুরতে যখন আবার এইখানে আসবে, তখন মনে করো
সে এই কণাটাকে আঘাত করবে। একটু খেয়াল করো ভালো করে, এই কণাটাকে আমরা এখানে দিয়ে দিই, তাহলে একটু বেটার হয়। যখন প্রথম তরঙ্গটা যখন আসলো, আসার পর যখন তরঙ্গটা এই বি বিন্দুতে আঘাত করে, বি বিন্দুতে যে কণাটা যখন আঘাত করে, তাহলে আঘাতের সাথে সাথে এই কণাটা কি করে, বৃত্তাকার গতিতে রোটেট করতে শুরু করে। রোটেট করে যখন এইখানে আসে, তখন তরঙ্গটা কিন্তু সি বিন্দুতে পৌঁছায়, মানে সি কণার উপর আঘাত করে। তখন কিন্তু কণাটা সি কণার উপর আঘাত করে, অর্থাৎ বি কণাটা যখন একবার ঘুরে চলে আসে, বি কণাটা যখন একবার ঘুরে চলে আসে, তখন কিন্তু এসে তরঙ্গটা সি কণাকে আঘাত করে, অর্থাৎ সি কণাটা তখন মাত্র বৃত্তাকার গতিতে ঘোরা শুরু করবে। এখান থেকে বি কণা কিন্তু একবার রোটেট করে চলে আসছে, এরপর তরঙ্গটা এখানে এসে যখন সি কণার উপর আঘাত করলো, তখন সি কণাটা ঘুরতে শুরু করবে। তাহলে বলো, বি কণার দশা বেশি হবে না সি কণার দশা বেশি হবে? বি কণার দশাটা বেশি হবে নাকি সি কণার দশাটা বেশি হবে? স্যার সি। সি হবে। বি এর দশা বেশি হবে। জয় বলল সি। সি এর দশা বেশি হবে। ভালো করে বুঝে নাও কি বলতাছি আমি। বি কণাটার উপর যখন আঘাত করছে, বি কণাটা একবার ঘুরে এখানে যখন চলে আসছে, তারপর তরঙ্গ যে সি কণাকে আঘাত করছে, এখন সি কণা ঘুরতে শুরু করবে। এখন সি কণা ঘুরতে শুরু করবে, অর্থাৎ বি কণা অলরেডি এক চক্কর মেরে চলে আসছে। বি কণা কিন্তু অলরেডি 2 পাই রেডিয়ান কোণ তৈরি করে ফেলছে, আর সি কণার তো এখনো কোণ উৎপন্নই হয় নাই। সি কণার দশা বেশি হয় কিভাবে? সি কণা কি এখনো কোনো রোটেট করা শুরু করছে? কিন্তু বি কণা তো একবার রোটেট করে চলে আসছে, ও তো 2 পাই রেডিয়ান কোণ তৈরি করে ফেলছে, কিন্তু সি কণাটা তো মাত্র শুরু করবে, অর্থাৎ তার এখনো দশা কি 0। তাহলে বি বিন্দুতে যে কণাটা এবং সি বিন্দুতে যে কণাটা, তাদের দুইজনের মধ্যে দশা পার্থক্য কত হবে? 2 পাই। তার মানে বি বিন্দুতে অবস্থিত যে কণাটা, এর দশা সি বিন্দুতে অবস্থিত কণার চেয়ে অবশ্যই 2 পাই রেডিয়ান বেশি। এই কথাটা বুঝা গেছে কিনা? জি স্যার। এই কথাটা কিন্তু গত অষ্টম অধ্যায়ে বলছিলাম আমি। আবার ভালো করে বুঝে নাও কনসেপ্টটা। এই তরঙ্গটা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, মানে সামনের দিকে হচ্ছে ডান দিকে, মনে করো এটা হচ্ছে পজিটিভ দিক ধরে নিই আমরা, এটা পজিটিভ দিক ধরে নিই আমরা, পজিটিভ দিক, পজিটিভ। এই তরঙ্গটা যখন এসে বি বিন্দুতে অবস্থিত কণাটাকে আঘাত করবে, তখনই তো বি বিন্দুতে কণাটা কি করবে? রোটেট করা শুরু করবে, মানে তার বৃত্তাকার গতিতে সে মোশন করতে শুরু করবে, সে রোটেট করা শুরু করবে। অর্থাৎ রোটেট করে যখন সে এখানে আসবে, 2 পাই রেডিয়ান কোণ তৈরি করবে, তারপর কিন্তু তরঙ্গটা যে কি করবে? সি কণাকে আঘাত করবে। তার মানে বি বিন্দুতে অবস্থিত কণা যখন 2 পাই রেডিয়ান কোণ তৈরি করে ফেলবে, তারপর সি বিন্দুর কণাটা কি করবে? রোটেট করা শুরু করবে। তার মানে বি ও সি বিন্দু অবস্থিত দুইটা কণার মধ্যে দশা পার্থক্য কত হবে? 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান। বুঝছো কথা? বুঝা গেছে? বুঝেছি। আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে যদি যদি তরঙ্গ যদি তরঙ্গ পজিটিভ এক্স অক্ষের দিকে অগ্রসর হয়, যদি তরঙ্গ পজিটিভ এক্স অক্ষের দিকে অগ্রসর হয়, যদি তরঙ্গ পজিটিভ এক্স অক্ষের দিকে অগ্রসর হয়, তাহলে এইখানে যে কণাটা আর এইদিকে যে কণাটা, এখানে কণাটা মনে করো এ বিন্দুতে অবস্থিত কণা, এটা মনে করো বি বিন্দুর কণা। এই বিন্দুতে অবস্থিত যে কোনো কণার দশা বি বিন্দুতে দশা করেছে বেশি হবে। আচ্ছা, তাহলে কতটুকু বেশি হবে সেটা আমরা বের করলাম। সেটা হচ্ছে কত বেশি হবে? 2 পাই রেডিয়ান বেশি হবে, 2 পাই রেডিয়ান বেশি হবে। এটা হচ্ছে দুইটা কণার মধ্যে কি? দুইটা কণার মধ্যে দশা পার্থক্য, দুইটা কণার মধ্যে দশা পার্থক্য। এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন ধরলাম আমরা। তাহলে এখন এটা হচ্ছে দশা। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে অন্য যে কোনো একটা কণা নিলাম, অন্য যে কোনো একটা কণা, যে কোনো একটা কণা নিলাম, এটার মাঝে এটার মধ্যেই ধরো একটা কণা নিলাম, মনে করো এখানে একটা কণা, ধরো এটা হচ্ছে এটা এদিকে এদিকে ধরি একটা কণা, মনে করো এটা হচ্ছে সি।
এবং এখান থেকে এইটুকে দূরত্ব ধরলাম x, অর্থাৎ এই কোণটা x দূরত্বে আছে, এই কোণটা x দূরত্বে আছে। এখন আমার কথা হচ্ছে এই c বিন্দুতে যে কোণটা এর দশা কত, বা a বিন্দুর সাপেক্ষে এর দশা পার্থক্য কত সেটা বের করা, সেটা একটা রিলেশন দিয়ে বের করব আমরা। কারণ এটা তো আসলে একটা যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে তো আর এই পয়েন্টের মতো এত সুন্দরভাবে বের করা যাবে না, এই জন্য আমরা একটা রিলেশন দিয়ে বের করব। তাহলে আমরা কিভাবে বের করতে পারি দেখো, তো এই কোণটা দূরত্ব ধরছি কি আমরা x, তো দেখো কি বললাম যে ল্যামডা, এইটুক তো ল্যামডা, এটা তো আমরা জানি সবাই যে কত ক্লাসে পড়ছি যে এইটুক হচ্ছে কিন্তু ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। তো দেখো ল্যামডা পথ পার্থক্যের জন্য, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই। আচ্ছা, তাহলে একক পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। কিন্তু আমার উদ্দেশ্য কি ছিল, এই যে সি যে কোণটা, এই কোণটা দশা পার্থক্য কত, তাহলে এখান থেকে এ থেকে কোণটা দূরত্ব ধরছি x, সুতরাং x পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হবে কত, 2 পাই ল্যামডা ইনটু x, 2 পাই ল্যামডা ইনটু x। এটাকে ধরে নেই আমরা ডেল্টা, বা দশা পার্থক্য কত, 2 পাই ল্যামডা ইনটু x। অনেক গুরুত্বপূর্ণ একটা সমীকরণ আমাদের জন্য, যেখানে আমরা পরিচয়গুলো লিখি কি আমরা কি কি জানলাম এখান থেকে। এখান থেকে ল্যামডা হচ্ছে দশা পার্থক্য, এদের পরীক্ষা আমাদের ম্যাথ থাকে, এমসিকিউ থাকে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, x ইজ ইকুয়াল টু হচ্ছে পথ পার্থক্য, x ইজ ইকুয়াল টু হচ্ছে পথ পার্থক্য। এই পর্যন্ত উঠাও সবাই, এই পর্যন্ত সবাই উঠাও। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু বইয়ে বুঝবা না জিনিসটা, যে কেন ডান দিকে গেলে দশা কমে আবার বাম দিকে গেলে দশা কেন বাড়ে, এটা বুঝবা না কিন্তু ভালো করে, তোমাকে বারবার এটাকে প্রশ্ন আসবে মাথায়। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে আমরা এখান থেকে একটু সূত্র লিখতে পারি, মানে এটা মনে রাখার জন্য মূল সূত্র হচ্ছে এটাই, মূল সূত্র কিন্তু এটা, যে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু x। এটা কিন্তু আমরা একটু মানে বাংলা ভাষায় ঘুরে লিখতে পারি সমীকরণটা, এটা বুঝলাম। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, একটু সাজিয়ে লিখলে এটা মনে রাখার উপায়, মানুষ এমসিকিউ তে আসে তো এই জন্য, আর কিছু না। এটা মনে রাখতে হবে বা এমন কোনো কথা নাই, তবে রাখলে ভালো। জাস্ট একটু আড়াআড়ি গুণ করছি, তাহলে এটা কি মনে রাখার উপায় হচ্ছে, ডেল্টা মানে হচ্ছে দশা পার্থক্য, দশা পার্থক্য ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সমীকরণ মনে রাখার উপায়ের জন্য, যে দশার সাথে রিলেটেড হচ্ছে রেডিয়ান 2 পাই রেডিয়ান, আর পথের সাথে রিলেশন হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। পথের সাথে রিলেশন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের, আর দশের সাথে রিলেশন হচ্ছে 2 পাই। এটা হচ্ছে মনে রাখার জন্য তোমার, কিন্তু বেসিক্যালি তোমাকে অঙ্ক করতে হবে এই সূত্র দিয়ে। এই জিনিসটা আমাদের সেকেন্ড পেপারে লাগবে, এই কোশ্চেনটা। ওকে, বুঝা হয়েছে? জি জি স্যার। স্যার। বুঝা হয়েছে। আচ্ছা, তাহলে এখন এখন আমরা কি বের করতে যাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে এই মাধ্যমের কণা, মাধ্যমে যে একটা কণা, সেই কণাটা এই যে মনে করো সি বিন্দুতে যে কণাটা আছে, এই কণাটারই উলম্ব সরণ কত, y এর মান কত। এখানে যে কণাটা আছে এই সি কণাটা, এই কণাটাই আমরা উলম্ব সরণ বের করব। তাহলে আমরা কি দেখলাম, যে ডান দিকে যে কণাগুলো থাকে তাদের দশা এখানকার কণার চেয়ে কম, ডান দিকে যে কণাগুলো থাকে তাদের দশা কম। তাহলে আমরা সি বিন্দুতে যে কণাটা, এই কণাটা যদি আমরা সরণ বের করতে চাই, তাহলে আমাদের ইকুয়েশন আসবে a sin ওমেগা টি মাইনাস ডেল্টা।
দেখো তো ঠিক আছে কিনা, মাইনাস ডেল্টা হবে না, কারণ এখানকার কণার চেয়ে কোন দশা তো কম, তো অবশ্যই কি হবে মাইনাস ডেল্টা। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই আমি, এই চ্যাপ্টারে মানে নবম অধ্যায়ে কি করে আমাদের বইগুলোতে যে বিস্তার অর্থাৎ তরঙ্গের যে বিস্তার বা কণার যে সর্বোচ্চ সরণটা এটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করে, ছোট হাতের এ দিয়ে। তাহলে আমরা এখানে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি, একই কথা এই নবম অধ্যায়ে আমাদের বইতে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করে। এ কিন্তু কি তরঙ্গের বিস্তার। তাহলে আমরা এবার ডেল্টার মানটা বসাই দিই, ডেল্টার ইকুয়েশন কিন্তু আমরা শিখছি। ডেল্টা আসে a sin omega t minus 2 pi by lambda into x। দেখো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের মূল সমীকরণটা, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের মূল সমীকরণ। একদম এই চ্যাপ্টারের টপ টু বটম তোমাকে এই সমীকরণ সলভ করা জানতে হবে, কারণ এই সমীকরণ থেকে তোমাকে প্রবলেম আসবে বেশি পরীক্ষায়। এবং এটা যদি ডিরাইভ করতে না পারো ঠিক মতো বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে না পারো তাহলে পুরো চ্যাপ্টার বাদ। একদম সহজ একটা টপিকস লেখা হয়েছে। এটা কি করলাম আমরা, যখন ডান দিকে যাচ্ছি তখন আমরা যে কোনো একটা কণা আমরা সরণ কত পাইলাম a sin omega t minus 2 pi by lambda into x। আচ্ছা, এখন আমরা জিনিসটা একটু উল্টা করে দেখি। আমরা এই চিত্রটা দেখি, নতুন করে চিত্র আঁকা দরকার নাই। এবার তোমরা নিজেরাই বলবা, ধরো এখানে আঁকি, আলাদা করে আঁকি একটা। এবার এরকম ঘটনা ঘটলো আগের মতোই, ধরো এখানে একটা কণা আছে, মনে করো এটা a, আর এখানে একটা কণা আছে ধরো এটা b। এবার তরঙ্গটা মনে করো এইভাবে আসতেছে, বলো তরঙ্গটা এবার তোমার বাম দিক থেকে অর্থাৎ এই যে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, নেগেটিভ দিকে যাচ্ছে। এবার তরঙ্গটা তো এসে প্রথম এই কোণাটাকে আঘাত করছে, বি কোণাটাকে, তারপর গেছে এই কোণাটাতে। তো এখন তোমার বি কোণার দশা বেশি হবে নাকি এ কোণার দশা বেশি হবে? এই কোণার দশা বেশি হবে। বলো বলো, জয় বলছে বি কোণা, কি মনে হয়? কোশ্চেনটা আবার বলেন। এখান থেকে আসতেছে, এখান থেকে এসে প্রথম সে বি কোণাটাকে আঘাত করছে, বি কোণা কিন্তু অলরেডি ঘোরা শুরু করে দিয়েছে, সে কিন্তু 2 পাই রেডিয়ান কোণ যখন তৈরি করছে তারপর এসে কোণাটা তরঙ্গটা এই বিন্দুতে আঘাত করছে। তাহলে কোন কোণার দশা বেশি, বি বিন্দুতে কোণাটার নাকি এ বিন্দুর কোণাটার দশা বেশি? কার বি বিন্দুতে হবে না স্যার অবশ্যই বি বিন্দুতে। বলো স্যার বি বিন্দু। স্যার বি বিন্দুতে। কি কথা কি বোঝা যাচ্ছে না? কোন কোণার দশা বেশি হবে, বি বিন্দুস্থ কোণার নাকি এ বিন্দুস্থ কোণার? অবশ্যই বি বিন্দুস্থ কোণার দশা বেশি হবে। হ্যাঁ, মিনময় বলছে যে বি বিন্দুর কোণার দশা বেশি হবে, রাইট। কারণ এখানে কোণাটা আগে আঘাত করতে, তার মানে তরঙ্গ যদি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, খেয়াল করো তরঙ্গ যদি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায় দশা কি হবে, বাড়বে। তাহলে আমরা এটা বলতে পারি কি, যে এই যে উপরে যে তরঙ্গটা, উপরে তরঙ্গটা হচ্ছে প্লাস x অক্ষের দিকে অগ্রসরমান তরঙ্গ, প্লাস x অক্ষের দিকে। তার যদি নেগেটিভ x অক্ষের দিকে তরঙ্গ যায় তবে আমাদের সমীকরণটা লিখতে হবে কি, a sin omega t plus 2 pi by lambda into x। এটা কি লিখবো আমরা, নেগেটিভ x অক্ষের দিকে অগ্রসরমান তরঙ্গ। নেগেটিভ x অক্ষের দিকে যদি যায় তবে দশা বাড়ে এবং ওমেগা টি প্লাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। তোমার মানে বারবার তোমার মাথায় কিন্তু জিনিসটা জাগবে প্রশ্ন, যে কেন ডান দিকে গেলে দশা কমে, বাম দিকে গেলে কেন দশা বাড়ে? মনে হতে পারে উল্টা, আবার কেউ কেউ তোমার এমনিও বুঝাইবো, বলে রাখি আমি, যে পজিটিভ x অক্ষের দিকে গেলে মাইনাস, নেগেটিভ x অক্ষের দিকে গেলে মাইনাস মাইনাসে প্লাস। পুরো ফালতু কথা, এটা কোনো বিষয়ই না। পজিটিভ নেগেটিভ বিষয়টা আসছে কোথা থেকে, দশা থেকে, যে কোন কোণার দশা বেশি। তরঙ্গ কি বাম থেকে ডানে গেলে যে কোণাটা থাকে সেই কোণার দশা কি হয়, কম, এইজন্য মাইনাস। আবার যদি ডান থেকে বাম অর্থাৎ এখান থেকে যদি এইদিকে আসে তবে এই কোণার দশা এটার চেয়ে বেশি, তখন কি আসে, প্লাস। এই দুইটাই হচ্ছে আমাদের মূলত অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এবার এটাকে আমরা আমাদের বইয়ের মতো করে সাজাবো এবং আমরা ইকুয়েশন বাই করব বিভিন্ন। তবে মনে রাখবা এইটাই কিন্তু অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা বারবার মাথায় রাখতে হবে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার সাজাই। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে আমরা দেখলাম যে আমাদের ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসরমান যে কোনো তরঙ্গের সমীকরণ আসছে a sin omega t minus 2 pi by lambda into x। এবার আমরা এটাকে সাজাবো, বইয়ের মতো করে সাজাবো, কিন্তু অঙ্কের জন্য আমাকে এটাই মনে রাখলে চলবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ওমেগার জায়গায় আমরা লিখব হচ্ছে 2 pi f t minus 2 pi by lambda into x। ওমেগার জায়গায় লিখলাম 2 pi f, এটা আমরা জানি যে ওমেগা সমান হচ্ছে 2 pi f। আচ্ছা, তারপর আমরা আবার গত ক্লাসে দেখছিলাম যে v হচ্ছে f lambda, অর্থাৎ f হচ্ছে v by lambda। আমরা f এর জায়গায় v by lambda বসাবো, f এর জায়গায় আমরা v by lambda বসাবো, f এর জায়গায় আমরা v by lambda বসাবো। f এর জায়গায় v by lambda বসাইছি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এই সমীকরণ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 2 pi by lambda vt minus x। এইটাও কিন্তু অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ব্যবহৃত হবে থিওরিতে। আমরা যখন বিভিন্ন থিওরি পড়বো, যেমন এরপরে আমরা পড়ব স্থির তরঙ্গ, তারপর হচ্ছে বিট, আমাদের এই সবগুলোর ক্ষেত্রে এই সমীকরণটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো ভালো করে উঠায় নাও এই সমীকরণটা, এটা হচ্ছে আমরা থিওরির জন্য ইউজ করব, আর এটা হচ্ছে আমরা ম্যাথের জন্য ইউজ করব। উঠাও। বুঝছেন? আচ্ছা, জি স্যার। তাহলে এবার এটা সমীকরণ তো পাইলাম, এবার এটাকে আরেকটা অন্য ফর্মে লিখি, সেটা হচ্ছে এই জিনিসটাকে লিখবো আমরা, এই ইকুয়েশনটাকে। এটা একটা পাইলাম। এখান থেকে আরেকটা জিনিস, নতুন একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার, বা যেটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তোমাদের কেমিস্ট্রি বইতে মেবি আছে একটু কথা এই ব্যাপারে। ওয়েভ নাম্বারকে কে দ্বারা প্রকাশ করা হয়? ওয়েভ নাম্বার মানে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। তাহলে ওয়েভ নাম্বারের জন্য আমাদের এই রকম ভাবে আমরা আবার ইকুয়েশনটা লিখতে পারি, ওমেগা টি মাইনাস কে ইনটু এক্স। এটা একটা সমীকরণ। জাস্ট এগুলো মনে রাখো, কারণ পরীক্ষায় অনেক সময় যারা এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এগুলো লাগে অনেক সময় পরীক্ষায়, এজন্য আমি দেখাই দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এবার আমরা এই সমীকরণ থেকে কণাগুলোর, ওই যে কণাগুলোর বেগ বের করব, ভেলোসিটি বের করব, আমরা কণাগুলোর বেগ বের করব। দেখো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। যেটুকু পড়াইলাম এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আচ্ছা, তাহলে কোশ্চেন যেহেতু নাই, তাহলে আমরা বেগের সমীকরণ নিয়ে নেব। কণার গতিবেগ, কারণ প্রশ্ন হতে পারে স্যার কণার গতিবেগ আবার কেমনে, এখানে তো ভি আছে, ওই ভিটা কিন্তু কণার গতিবেগ না, তরঙ্গের বেগ একটা। আমরা যেটা বের করবো এখন, কণার গতিবেগটা কত। তাহলে কণার গতিবেগ বের করার জন্য আমার সমীকরণ দেখতে হবে, আমরা সরণ পেয়ে গেছি, উল্লম্ব সরণ, এটা হচ্ছে a sin 2 pi by lambda vt minus x। এই সমীকরণ থেকে আমরা বের করব। তাহলে আমরা বেগের সংজ্ঞা কিন্তু জানি, বেগ মানে হচ্ছে
সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। তাহলে আমরা কোন বিন্দুতে বেগ বের করতেছি, কোন কোণটা, ওই সি বিন্দুতে অবস্থিত কোণটা, তাহলে এটা ভিসি নাম দিয়ে দিই। তাহলে ডি ওয়াই ডিটি, অর্থাৎ সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তবে আমরা কি পাবো, বেগ পাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা ফার্স্টে বসাই। তাহলে dy এর আমরা কি বসাতে পারি, a sin 2 pi by lambda dt minus x। আচ্ছা, তাহলে a কনস্ট্যান্ট, a তো বিস্তার, এটা বাইরে চলে আসবে। আচ্ছা, আমরা গত চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলো পড়াইছি যে sin থিটা, sin থিটার অন্তরীকরণ কি বলতো, sin থিটাকে অন্তরীকরণ করলে কি পাবো, cos থিটা cos theta cos থিটা sin থিটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, cos থিটা স্যার বলো। cos sin theta থিটাকে যদি অন্তরীকরণ করি, স্যার বলো cos সেটা বলো, থিটা sin থিটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, স্যার cos theta sin থিটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, cos থিটা cos sin theta স্যার cos থিটা পাওয়া sin যায় থিটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos থিটা, sin থিটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos থিটা। তাহলে আমরা এখানে এই যে পুরো রাশিটা, এই পুরো রাশিটা মনে মনে কি ধরে নেব, t, যেহেতু আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, যেহেতু আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এই পুরোটাকে আমরা ধরে নেব t, অর্থাৎ sin t কে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে sin t কে ডিফারেন্সিয়েট করলে আসবে cos t, cos t, t মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা dt মাইনাস x। যাকে মনে মনে তুমি t ধরলা তাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ 2 পাই বাই ল্যামডা dt মাইনাস x। যাকে মনে মনে t ধরছি তাকে আবার আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে t এর সাপেক্ষে। তো 2 পাই বাই ল্যামডা এটা একটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে এসে পড়ি, একবার সামনে নিয়ে আসি একবার, 2 পাই বাই ল্যামডা cos 2 পাই বাই ল্যামডা dt মাইনাস x। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব শুধু d dt অফ dt মাইনাস x কে। আমরা শুধু এটাকে ডিফারেন্সিয়েট করব, উঠায় পর্যন্ত সবাই। আর ঈদের পর আমাদের বেস রাশির কোয়াড্রেটিক মধ্যে থেকে শুরু শুধু করব b এর সাথে t আছে, এর সাথে কোনো t নাই, তো এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি দিবে আমাকে, 0। আর b ইনটু t এর মধ্যে শুধু vt কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1, আর v টা সামনে চলে আসবে। তাহলে আলটিমেটলি এখান থেকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, শুধু v টা পাবো, কারণ t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ হচ্ছে 1, আর x এর সাথে কোনো t নাই, এটা বাদ, তাই শুধু আসবে v। তাহলে আমাদের অন্তরীকরণটা কত আসবে, অন্তরীকরণ করার পর রেজাল্ট আসবে এই ধরনের, এখানে একটা v আসবে, অর্থাৎ 2 পাই v বাই ল্যামডা, এই v টা সামনে চলে আসলো, a cos 2 পাই বাই ল্যামডা dt মাইনাস x, dt মাইনাস x। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে সি বিন্দুতে যে কণাটা, সেই কণাটার বেগের সমীকরণ। এটাকে ব্লক করে রাখবা, ভালো করে চেক করো ঠিক আছে কিনা সবকিছু। 2 পাই v ডিভাইডেড বাই ল্যামডা ইনটু a cos 2 পাই বাই ল্যামডা dt মাইনাস x। ওটা হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে কণাটার সর্বোচ্চ বেগ কত, স্যার লাস্ট লাইনটা সর্বোচ্চ বেগ আরেকবার যদি বের করতে চাই, খেয়াল করো, যদি সর্বোচ্চ বেগ বের করতে চাই, তার মানে এখানে কিন্তু একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেটা হচ্ছে কি cos।
সর্বোচ্চ বেগ বের করতে গেলে কি কজের মানটা সর্বোচ্চ হইতে হবে। কজের সর্বোচ্চ মান জানি কত আমরা 1, কজের সর্বোচ্চ মান কত 1, সেটা 0 ডিগ্রির জন্য ঘটে। তাহলে কজের এই পুরা মানটা যদি 1 হয়, কজের পুরা মানটা যদি 1 হয়, তাহলে আমাদের বেগটা কত হবে ম্যাক্সিমাম। আচ্ছা তাহলে আমরা লিখি কণাটির সর্বোচ্চ গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ কখন হবে যখন এই ত্রিকোণমিতি যে অনুপাত এই রাশিটা আছে এই পুরো মানটা কত হবে 1। তাহলে সর্বোচ্চ গতিবেগ কত হবে v max কত 2 পাই v by lambda into a, v by lambda into a। আচ্ছা তো এখানে দেখো একটু সাজাও v by lambda into a, v by lambda মানে হচ্ছে f, v by lambda মানে হচ্ছে f, v by lambda মানে হচ্ছে আমাদের f, তাহলে 2 পাই f into a, 2 পাই f মানে হচ্ছে ওমেগা। যদি তোমাদের মনে থাকে আমরা কিন্তু এই ধরনের একটা সমীকরণ অষ্টম অধ্যায়ে পড়ে আসছি যে সরল ছন্দিতে স্পন্দনরত কোনো কণার সর্বোচ্চ গতিবেগ ছিল ওমেগা a, সেখানে এটা আমরা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতাম ক্যাপিটাল লেটার দিয়ে। তার মানে এই ধরনের যে তরঙ্গগুলো সব হচ্ছে সরল ছন্দিতে স্পন্দন, এবং আমাদের চ্যাপ্টারে যত তরঙ্গ আছে সবই হচ্ছে এসএচএম মানে সরল ছন্দিত স্পন্দন। এজন্য এদের বৈশিষ্ট্যগুলো একই রকম আসবে। উঠায় নয় পর্যন্ত আচ্ছা না আমরা এবার বের করব ত্বরণ কত, কোনটা ত্বরণ। কোনটি ত্বরণ স্যার না তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না আসলেই তো। ও আচ্ছা এখন এখন ঠিক আছে মেবি, দেখো তো স্যার শুনতে পারতেছেন? সব মিউট হয়েছিল। দেখো তো এখন ঠিক আছে না? স্যার ঈদের পর আমাদের বেজ কবে থেকে শুরু করবেন? মিউট হয়েছিল, আসলে আমি তোমাদের কোনো কথা শুনতে পাইনি। স্যার এখন শোনা যায়? এখন ঠিক আছে? এখনো ঠিক দিদি? হয়নি। স্যার আমরা তো এখন শুনতে ঠিক হয়নি? পাচ্ছেন কিনা? স্যার ও, আপনি কি আমাদের শুনতে না আমি পাচ্ছেন? এখনো শুনতাছি না, আসলে আমি এখনো শুনতাছি না তোমাদের কথা। আচ্ছা মিউট, দেখো তো এবার ঠিক আছে, এবার চেক করো তো। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? স্যার পাচ্ছেন শুনতে? প্রাপ্তি না, প্রাপ্তির কথা শুনতেছি না, কারো কথা শুনতেছি না, রিয়েলি আমি কারো কথা শুনতেছি না। এখনো কারো কথা শোনা যাচ্ছে না। কণাটির ত্বরণ, কণাটির ত্বরণ তাহলে কণাটির ত্বরণ এটা করার জন্য আমার বেগের যে ইকুয়েশনটা অর্থাৎ বেগের যে সমীকরণটা পাইলাম ওই সমীকরণটা থেকে আমাকে ত্বরণ বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বেগের যে সমীকরণটা পাইছিলাম সেটা ছিল 2 পাই v ডিভাইডেড বাই ল্যামডা a cos 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, এই সমীকরণটা আমাদের ছিল। এই পর্যন্ত আমরা আসছিলাম। আচ্ছা এখান থেকে আমরা এখন বের করব হচ্ছে ত্বরণ। ত্বরণ বের করতে গেলে কি করতে হবে আমাকে, এটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, সময়ের সাপেক্ষে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেই আমরা ত্বরণ পেয়ে যাব।
আচ্ছা, তাহলে আমরা সি বিন্দুতে যে কণাটা তার ত্বরণ হচ্ছে dvc dt, অর্থাৎ d dt of 2 pi v by lambda a cos 2 pi by lambda bt minus x। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? ফার্স্টে এখানে আমরা এই v কিন্তু খেয়াল করে, এই v কিন্তু তরঙ্গের বেগ, এটা কিন্তু কোনো কাজে লাগবে না, এটাকে ডিফারেন্সিয়েট করে লাভ নাই, কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে এই জায়গাতে। এটা কিন্তু আলটিমেটলি কনস্ট্যান্ট হিসেবেই থাকবে। যখন তরঙ্গ বের করব এটা কিন্তু তরঙ্গের বেগ, কারণ মাধ্যম, আমি গত ক্লাসে বলছিলাম মাধ্যম যদি চেঞ্জ না হয় তবে তরঙ্গের বেগ কিন্তু কোনো চেঞ্জ হবে না। মাধ্যম চেঞ্জ না হলে তরঙ্গের বেগের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসি, পুরোটা কনস্ট্যান্ট এই জায়গায় 2 পাই ডি ল্যামডা a। আমরা শুধু এটাকে ডিফারেন্সিয়েট করব। cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? মাইনাস sin থিটা। মাইনাস সাইন, রাইট। তাহলে আমরা এখানে একটা মাইনাস সাইন এর সামনে নিয়ে এসে পড়ি আগে। তাহলে মাইনাস sin 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x। তা যাকে মনে মনে আবার t ধরছি তাহলে তো আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে তাকে ডিফারেন্সিয়েট করব আবার d dt of 2 pi divided by lambda bt minus x। ওকে, এখানে কি কি আসবে? 2 pi by lambda, আবার v ও আসবে, একবারে করে ফেলি এই পুরো মানটা। তাই এখানে শুধু থাকবে 2 pi by lambda by v। তার মানে বিষয়টা আসবে এখানে 2 pi v by lambda, পুরো একটা মান আরেকটা মান আসবে, মানে মোট কথা ডাইরেক্ট এটাকে আমরা স্কয়ার লিখতে পারি, আর এখানে যা আসবে তাই। এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করলে যে আমি আগে দেখাইছি আমরা, শুধু v আসবে একটা, আর 2 পাই বাই ল্যামডা তো আসবে, তার মানে 2 পাই v বাই ল্যামডা আরেকটা মান চলে আসবে, 2 পাই v বাই ল্যামডা স্কয়ার। তো দেখো এখানে এই যে সমীকরণটা, এই যে পুরো সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু কিসের মান চেক করে দেখো তো? এই পুরো সমীকরণে এইটুক কিসের মান বলতো? এইটুক কিসের মান? হরণের। স্যার y এর মান এটা হচ্ছে y এর মান, এটুকু হচ্ছে y এর মান। তার মানে AC is equal to minus 2 pi v by lambda square into y। এবং এখানে যদি সাজাও দেখো v by lambda মানে হচ্ছে f, তার মানে 2 pi f square into y। তার মানে এবং এটাও দেখো ঠিক যেটা বলছিলাম আমরা, ওমেগা স্কয়ার y, এবং সেম জিনিস কিন্তু আসছে আমাদের। কিন্তু আগে দেখো সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে ওমেগা স্কয়ার x ছিল, মাইনাস ওমেগা স্কয়ার x ছিল, এবং এখান থেকেও কিন্তু আসে দেখো কণাগুলো ত্বরণ কি তোমার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ a প্রপোর্শনাল টু মাইনাস x এর মতো করে আসছে, চেক করো। তার মানে আমরা এখান থেকে যদি সর্বোচ্চ ত্বরণ বের করতে চাই, সর্বোচ্চ ত্বরণ বের করতে গেলে কি করতে হবে? আমাদের y এর মান সর্বোচ্চ কত হবে বলো তো? ম্যাক্সিমাম ত্বরণ যদি বের করি সর্বোচ্চ সরণ কত হবে? a রাইট। তাহলে ম্যাক্সিমাম ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ হচ্ছে a max is equal to minus omega square a, minus omega square a। তাহলে এই ত্বরণের রাশিমালা বের হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা ফার্স্ট অঙ্ক করি, একটা অঙ্ক না করতে পারলে বোঝা যাবে না প্রবলেমটা। আরো কিছু আছে রাশিমালা, আমরা নেক্সট দিন দেখব, এগুলি 10 বের করতে হইব। তার আগে আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে পুরো জিনিসটা বোঝা যাবে যে পরীক্ষা আমাদের প্রশ্ন কি করে। আর ওইদিকে তো এটা বিস্তার না, এটা হচ্ছে বিস্তার, এটা বিস্তার, এটা ত্বরণ।
যেটা আমরা অষ্টম অধ্যায়ে বড় হাতের এ দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে প্রথমে একটা প্রবলেম দেখি আমরা, যেহেতু এখানে প্রবলেম বেশি আসে এই চ্যাপ্টারের। এই থেকে সমীকরণটা ছিল দেওয়া আছে পরীক্ষায়, y is equal to 0.5 sin pi 100t minus x by 3.4 মিটার। এরকম সমীকরণ দেওয়া থাকবে পরীক্ষায়। তোমাকে কি কি চাইবো দেখো পরীক্ষায়। এখান থেকে চাইবো তোমার 1 নাম্বার বিস্তার কত, 2 নাম্বার কম্পাঙ্ক কত, 3 নাম্বার পর্যায়কাল কত, 4 নাম্বার তরঙ্গের দৈর্ঘ্য কত, 5 নাম্বার তরঙ্গের বেগ কত, v কত। সমীকরণগুলো নানান ভাবে পরীক্ষায় থাকবে, নানান ভাবে যেভাবেই পরীক্ষায় থাকুক না কেন আমাকে জাস্ট অঙ্কের জন্য একটা সমীকরণ মাথায় রাখতে হবে, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। y is equal to a sin omega t minus 2 pi by lambda into x। এই সমীকরণটা মনে রাখলে তুমি এই টাইপের যত অঙ্ক আছে তুমি সলভ করতে পারো। ওকে, আচ্ছা এখন তোমার কাজ হচ্ছে কি সমীকরণটা যেভাবে থাকুক না কেন এই ফরম্যাটে আনা। এই ফরম্যাটটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার এই ফরম্যাটের এই তোমার যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে একটা পাই আছে বাইরে, তো এখানে কোনো কিন্তু পাই নেই। তো তোমার কাজ হচ্ছে এই পাইটার ভিতরে ঢুকাই দিবা, মানে গুণ করে দিবা মোট কথা। তো পাইটাকে গুণ করে দেওয়া, জাস্ট গুণ করবা, আর কিচ্ছু করবে না, কোনো মান টান কিছু বসাইবা না কিন্তু পাই, জাস্ট গুণ করে দিবা। 100 pi t minus pi x divided by 3.4, এটা মিটার আন্ডারস্ট্যান্ড লেখা দরকার নেই, জাস্ট পাইটা মাল্টিপ্লাই করে দিলাম। এটা হচ্ছে তোমার জানা সমীকরণ, আমরা এটা জানি, আর এটা তোমাকে পরীক্ষায় ইকুয়েশনে দেওয়া আছে। এবার তোমার কাজ শুরু, তোমার কাজ হচ্ছে জাস্ট কম্পেয়ার করা। তাহলে বলো নিজেরা, প্রথম বিস্তার কত? 0.5 এক নাম্বারটার উত্তর 0.5 মিটার পেয়ে গেলাম। 2 নাম্বার কম্পাঙ্ক f চাইছে, f এর জন্য আমরা কি করতে পারি, আগে ওমেগা দেখি। ওমেগা থেকে তো আমরা চাইলে f বের করতে পারি। ওমেগা কত বলো তো এখানে? 100 pi। 100 pi। ওমেগা হচ্ছে এখানে 100 পাই। আমাকে কৌণিক কম্পাঙ্ক চাই না, চাইলে কৌণিক কম্পাঙ্ক উত্তর এটা হলো, চাইছে হচ্ছে f। তো ওমেগা মানে হচ্ছে 2 পাই f, মানে f মানে হচ্ছে 50 হার্জ। তিন নাম্বার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কত? 3 নাম্বার পর্যায়কাল স্যার। তরঙ্গ দৈর্ঘ্য কত আসে বলো? 34 3.4 3.4 দেখো কিন্তু স্যার 6.8। 6.8 কেন? স্যার যে 2 পাই বাই, রাইট, এখানে একটা 2 ছিল, কিন্তু খেয়াল করো তোমরা, এখানে একটা 2 ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো 2 নাই। তোমাকে সমীকরণটা কিন্তু ওর মতো করে সাজাই দেব, আগেই বলছেন সমীকরণ তোমাকে ওর মতো সাজাতে গেলে কি করতে হইব, এখানে একটা 2 দিয়া গুণ করতে হইব, আর এইখানে কি বানাইতে হইব, নিচে 2 দিয়া গুণ কইরা 6.8 বানাইতে হইব। এই জিনিসটা কিন্তু মাথা রাখতে হইব, তাহলে কিন্তু অঙ্ক শেষ। এখানে কিন্তু 2 পাই বাই ল্যামডা ছিল, এখানে যদি 2 পাই ছিল না, 2 দিয়ে গুণ করে দিতে হবে। 2 দিয়ে গুণ করলে নিচে কত হইব, 6.8 হয়ে যাবে গা। তাহলে 3 নাম্বারটা কত হইব, ল্যামডা হবে 6.8 মিটার। তারপর এটা হচ্ছে 2 নম্বর পর্যায়কাল রিসার্চ, পর্যায়কাল রিসার্চ আমাদের স্যার 2 এর কি বললেন এটা? 4 নাম্বার। 3 নাম্বারটা পর্যায়কাল, পর্যায়কাল আমরা সবাই পারো, পর্যায়কাল মানে হচ্ছে 1/f, অর্থাৎ 1/50। বেগ, তাহলে 5 নাম্বার হচ্ছে বেগ, তাহলে যদি f পেয়ে গেছো না, তাহলে বেগ হচ্ছে f ইনটু ল্যামডা, অর্থাৎ 6.8 ইনটু ল্যামডা হচ্ছে 6.8, আর আমার f হচ্ছে 50, তাহলে কত আসে 35 300 5040, কত আসে 340
মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। দেখো বুঝা গেছে অঙ্ক? এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে আমাদের। এই টাইপের আমরা যে অঙ্কগুলো সবগুলো অঙ্ক আজকে বাড়ির কাজ দেব। এই অঙ্কটা এই ফরম্যাট করে তোমাকে সাজাইতে হবে এবং এই চ্যাপ্টারের টপ টু বটম কিন্তু এই প্রশ্ন, টপ টু বটম এই প্রশ্ন। এই প্রশ্ন ভালোভাবে সলভ করতে হবে। এই প্রশ্ন ভালোভাবে সলভ করলে তুমি এই চ্যাপ্টারের সবগুলো কোশ্চেন বুঝতে পারবে। ওকে, তাহলে আমাদের বাড়ির কাজ দেব। আমাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্ত অগ্রগামী তরঙ্গের যারা